নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একটা ফুটফুটে ছোট্ট মেয়ের মৃত্যু বদলে দিতে চলেছে এই রাজ্যের রাজনৈতিক সমীকরণ। বদলে যেতে পারে সমস্ত কিছু, কারণ 2026-এর ভোটের আগে একটা এই মৃত্যু, অর্থাৎ একটা ফুটফুটে মেয়ের মৃত্যু এবং একটি মায়ের কান্না সবকিছু ওলটপালট করে দিয়েছে। আর সেই ওলটপালট হয়ে যাওয়া ব্রেকিং নিউজ যেটা চলছে চারিদিকে, সেটা নিয়ে খুব যুক্তিপূর্ণ একটা আলোচনা এই মুহূর্তে রুদ্রবার্তা টুডেতে। আপনারা জানেন আজকে কালীগঞ্জ উপনির্বাচন, মানে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের রেজাল্ট বেরোলো। যা আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে, সেটাই হয়েছে। ব্যাপক ভোটে জিতেছে। যথারীতি দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু বিজেপির ভোট হার কিন্তু বেড়েছে হিন্দুদের দিক থেকে, অর্থাৎ হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে। তৃতীয় স্থানে কংগ্রেস, যাকে সিপিএম সমর্থন করেছিল। এই রেজাল্ট দেখার পরে বিজয় উল্লাস চারিদিকে চলছে, মানে তৃণমূল সবাই চারিদিকে কি খুশি খুব। আর এই খুশি হওয়া স্বাভাবিক ছিল, আপনার আমার মধ্যে কোনো আলোড়ন সৃষ্টি করেনি, কারণ আমরা জানি উপনির্বাচনের ফলাফল সবসময় যে সরকার চালাচ্ছে তার দিকে যায়। তো যথারীতি তাই হয়েছে, ব্যাপক ভোট পেয়েছে, সবাই মেনে নিয়েছে, জিতে গেছে। কিন্তু তারপরে বিজয় উল্লাসের নামে যা হলো, তারপরে কিন্তু চমকে গেছে গোটা দেশ, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা যারা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে একটু চিন্তিত, তারা সবাই হঠাৎ করে অবাক হয়ে গেছে। ফুটফুটে একটা মেয়ের 9 বছরের 9 কি 10 বছরের মেয়ে, একটা তামান্না খাতুন। যদিও পশ্চিমবঙ্গ পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে 13 বছরের মেয়ে, বয়স নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু একটা কিশোরী তামান্না খাতুন। তামান্নার অর্থ হচ্ছে আশা বা আকাঙ্ক্ষা। জানি না মেয়েটার কি আশা ছিল, মেয়েটাকে ঘিরে তার মায়ের, তার বাবার কি আশা ছিল। সব আশা আজকে শেষ হয়ে গেছে। বুক ফাটা আর্তনাদে মা কেঁদে কেঁদে বলছে আমার মেয়েটা নেই। সেই কান্নার ভিডিও আমি দিচ্ছি না, তবে ছবিটা দিচ্ছে সেই মায়ের। তামান্নার ছবি আমি দিচ্ছি না, কারণ ছবি দিলেই বুকে কষ্ট লাগবে, কারণ এরকম ফুটফুটে মেয়ে অনেক বাড়িতেই আছে। এই মৃত্যুটা যেটা হওয়ার উচিত ছিল না, কিন্তু হলো। কেন হলো? তার কারণ হচ্ছে বিজয় উল্লাস। এবং বিজয় উল্লাস শুধু নয়, তার সঙ্গে সঙ্গে সিপিএম করে ওই পরিবারগুলো, তাদের বাড়ির দিকে বোমা ছোড়া হয়েছে এবং সেই বোমার স্প্লিন্টারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা গেছে মেয়েটি, স্প্লিন্টার লেগেছে। পুলিশ খাড়া করছে একটা তথ্য। সেই তথ্যগুলো যদি আপনি দেখেন, যেমন পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল, প্রথম পোস্টে ছিল বোম এক্সপ্লোশন, দ্বিতীয় পোস্টে ছিল এক্সপ্লোশন। মানে কি বিস্ফোরণ হলো, বোমা না অন্য কিছু, এটা নিয়ে প্রশ্ন উঠছে। যাই হোক, পশ্চিমবঙ্গ পুলিশ যেটা ভালো ভেবেছে করেছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই এক্সপ্লোশনই করেছে, মানে বিস্ফোরণ হয়েছে। তিনিও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন, অর্থাৎ পুলিশ মন্ত্রী পোস্ট করে দিয়েছেন, পুলিশ পোস্ট করে দিয়েছে। মোটামুটি গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার হচ্ছে, ধরপাকড় চলছে। কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর যেটাই রাজনীতির এই কি বলবো, রাজনীতি যে চলে এটাকে চেঞ্জ করা যায় গেছে। কারণ 2026-এ বিধানসভা নির্বাচন আসছে, তার আগে এই যে দেখা গেল, অর্থাৎ বিজয় উল্লাসের নামে বোম চার্জ করা, এবং বোম মানে সকেট বোম বলা হচ্ছে। সকেট বোম শুনে অনেকেই ভাবছেন সকেট বোম কি। যারা জানেন তারা জানেন যে পাইপ কেটে তৈরি করা হয় সকেট বোমা, যা সাধারণত বলা হয় যে গ্রেনেডের পরের পর্যায়ে। মানে গ্রেনেড যদি এক হয় তাহলে এটা নিচুতে, মানে এর পরে একটুখানি অত্যাধুনিক করলে গ্রেনেড তৈরি হয়। তার আগের পর্যায়ে ক্রুড বোম, অর্থাৎ দেশি বোম। এই দেশি বোমের মধ্যে একটু বেশি নয়, অনেকখানি বেশি মারণ ক্ষমতা সম্পন্ন। তাই সকেট বোম ছোড়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, এবং তারই আঘাতে মেয়েটি মারা গেছে, যেটা অভিযোগ। চারিদিকে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্নভাবে বলছে। দেখুন, আমি ঘটনাস্থলে যাইনি, তাই জানি না কিসের আঘাতে মারা গেছে, কিন্তু আমরা এটা বুঝে গেছি যে বোমের আঘাতে মারা গেছে। কারণ পুলিশও বলছে একই কথা, বিস্ফোরণে মৃত্যু হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তাই বিস্ফোরণে মৃত্যু হয়েছে। এবং মা তো কেঁদে কেঁদে বলছে মেয়েটা আমার গিয়েছিল স্নান করতে যাচ্ছিল মেয়ে মায়ের সঙ্গে, আর সে সবাই এই বোম ছড়ে দিয়েছে। খুশিতে বোম ছড়ে দিয়েছে। আসলে খুশিতে বোম ছড়া নয়, এই বোম ছড়া হচ্ছে সিপিএম বা কংগ্রেস করা লোকেদের চমকানো। বিজেপির কর্মীদের মারা 2021-এর নির্বাচনের পরে আপনারা দেখে নিয়েছেন যে বিজেপির কর্মীদের কিভাবে মারা হয়েছে। চারিদিকে দিকে মারা হয়েছিল, দিকে বাড়ি ভেঙে দেওয়া, দোকান লুটতরাজ করা, সব করেছে এরা। পুকুরে বিষ দেওয়া থেকে শুরু করে সব করেছে, অর্থাৎ অত্যাচারের শেষ সীমায় চলে গেছিল। ভেবেছিলাম আমরা 5 বছর কেটে গেল, মানে প্রায় 5 বছর কাটতে চললো, হয়তো অভিষেক ব্যানার্জি হাতে দমন করবে সবকিছু ভেবে অনেকেই ভাবছিল যে এবার অভিষেক ব্যানার্জি জমানা শুরু হবে, এবার হয়তো আর হানাহানি দেখা যাবে না। কিন্তু বুঝিয়ে দিল তৃণমূলেই আছে, তাদের বিজয় উল্লাসের নামে বোমা ছড়ার কালচার
এবং অন্যদের চমকানো ধমকানো মেরে ফেলার কালচার কিন্তু একই রয়েছে। নির্বাচন মানে নির্বাচনের সঙ্গে হিংসা এই রাজ্যে ওতপ্রোতভাবে জড়িত, আপনারা জানেন। কিন্তু এই যে হিংসা, নির্বাচন পরবর্তী হিংসা, এটা কিন্তু ব্যাপক হারে হয়। 2021-এর নির্বাচনে যে হিংসা হয়েছিল 2026-এ কিন্তু সেটা আরো বাড়বে। অর্থাৎ এই তৃণমূল জিতলে এই অবস্থা হবে। পুলিশ প্রশাসনের দিকে ভরসা মানুষের কমে যাচ্ছে, কারণ একটা উপনির্বাচন যেটা সবাই জানতো, পুলিশ বলেছে সেখানে নাকি ওই যে জায়গায় গন্ডগোলটা হয়েছে বা যেখানে বোমটা চার্জ হয়েছে সেখানে নাকি এর আগের বারে পুলিশ আহত হয়েছিল। পুলিশ যদি জানে সেই জায়গাটা গন্ডগোল জায়গা, যে জায়গাটা হচ্ছে আপনার টেনশন আছে এলাকায়, তাহলে টেনশন যখন যে জায়গায় এলাকা আছে তাহলে সেটাকে কেন বিশেষ নিরাপত্তা দিয়ে মোড়া হলো না? কেন নির্বাচন পরে তারপরে পুলিশ এখন রইল না? কেন কন্ট্রোল নেওয়া গেল না? কেন সার্চ করে দেখা গেল না যে ওখানে কত বোম এসছে বা কি এসছে? আসলে তৃণমূলেদের ঘরে বোমা বিস্ফোরণ না হলে বোঝাই যায় না যে বোমা মজুদ আছে, আর কাউকে মারলে বোঝা যায়, তাই না? কারণ পুলিশ হয়তো সেখানে ঢুকতে ভয় পায় বা চিন্তায় থাকে যে ঢুকে তো যাবো, তারপর না অনুব্রত মণ্ডলের মতো কেউ বলে তোর মা বা বোনকে নিয়ে টেনে দেয়, যেটা শুনেছি আর কি। এই কালচার তো এখন চলছে। আইসিকে এরকম হুমকি দিয়েছে বা কাকে হুমকি দিয়েছে আমরা জানি না, কিন্তু যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে পুলিশ কার্যত খোঁজেই না যে তৃণমূলের গুন্ডাদের হাতে কিছু থাকতে পারে। সবসময় ভাবে বিরোধী যারা করছে তাদের বাড়িতেই বোম পাওয়া যাবে, তাদের বাড়িতেই অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী গাঁজা পাওয়া যাবে, মানে সব বিরোধী যারা করে তাদের বাড়িতেই পাওয়া যাবে। এ দেখুন সিপিএম এর কর্মী, তার বাড়ির একটা বাচ্চা মেয়ে, তাও কর্মী না, তারা সমর্থক, মেরে দিল। মা যে অভিযোগ করছে সেটা ভয়ঙ্কর, বলছে হ্যাঁ ওটা একটা মেয়ে আছে ওকে মেরে দে, ওর বাড়ি একটাই আছে মেরে দে। তো এই যে অভিযোগ, তারা চেনে, মা চিনতে পারছে কারা কারা মেরেছে, মা বলছে এরা তৃণমূল থেকে মেরেছে, বিজয় মিছিল থেকে বোম ছুড়েছে। ভাবুন, এই যে নির্বাচন পরবর্তী হিংসা আপনি দেখলেন না, এই মৃত্যুটা কিন্তু বিফলে যাবে না। অভিজিৎ সরকারের কথা মনে আছে? বিজেপির কর্মী থাকা অভিজিৎ সরকার যে কাঁদতে কাঁদতে বলেছিল কি করেছি বলুন, আমরা তো ভোটে দাঁড়িয়েছি, যে কোনো মানুষ যে কোনো লোককে ভোট দিতে পারে, অর্থাৎ ভোটে গেছিলাম, ভোটকে আমি সমর্থন করি, আমি একটা পার্টির সমর্থক, তাই বলে আমাকে মেরে দেবে, আমার নির্বিচারে আমার কুকুরগুলোকে মেরে দিচ্ছে অবলা জীব। ভাবুন, তাকে মেরে ফেলা হয়েছিল। সেই ঘটনা আর আজকের ঘটনা, এই ঘটনা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। অভিজিৎ সরকারের মৃত্যুর পরে সিবিআই তদন্ত, সিআইডি তদন্ত সবকিছু হয়েছে, এখনো পর্যন্ত দোষী যারা মাথা রাঘব বোয়ালরা ধরা পড়েনি। কিন্তু এক্ষেত্রে কিন্তু অন্য কিছু হবে, তার কারণ শুভঙ্কর সরকার মানে কংগ্রেসের যিনি প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি, তিনিও যাচ্ছেন এবং কংগ্রেস সেখানে কিন্তু দাঁড়িয়েছে এবং পাশে দাঁড়িয়েছে ওই বামপন্থী বাড়ির যে বাচ্চা মেয়েটা মরে গেছে তার জন্য। আর এই ক্ষেত্রে কিন্তু সমস্ত দল নির্বিশেষে এক হবে, কারণ মৃত্যুটা এখানে আবারও সেই রাজনীতি, এখানে যখন ধর্ম নিয়ে হয়, ধর্মের রাজনীতি যখন আসে, মানে রাজনীতিতে ধর্ম যখন দেখা হয়, তখন এক্ষেত্রে কিন্তু সিপিএম কংগ্রেস সব এক হয়ে যাবে, হয়ে গিয়ে লড়াইটা লড়বে। বিজেপি আগে থেকে প্রত্যেকটা মৃত্যুকে নিয়ে চেঁচিয়েছে, এক্ষেত্রে হয়তো বলবে। এই বাচ্চা মেয়েটার ক্ষেত্রে কিন্তু অন্যরকম কিছু হবে, কারণ এখানে কংগ্রেস লাফিয়েছে, সিপিএম লাফাবে, সবাই নামবে। যদিও শামশেরগঞ্জে সিপিএম সেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করলো না, করলো কিন্তু বিজেপি। এক্ষেত্রে দেখার বিষয় আছে। আর একটা জিনিস খুব ট্রেন্ডিং চলছে গোটা কি বলবো সোশ্যাল মিডিয়া জুড়ে, যে দেখো তোমরা এবার দেখো, নওশাদ সিদ্দিকীও বলছে যে মুসলমানরাই মারবে, মুসলমানরাই মরবে, মুসলমানদের আজকে জানতে হবে। তো যাই হোক, তাদের উচিত দেখা যে মুসলমানরা মারলো, মুসলমান জিতলো, মুসলমানই ভোট করলো, মুসলমানই বিজয় উল্লাস করলো, মুসলমানকেই মারলো, মরে গেল মুসলমান। এই কথাটাও কিন্তু চারিদিকে এক্স হ্যান্ডেলে ছড়িয়ে যাচ্ছে। একটা মেয়ের মৃত্যু হয়েছে, বাচ্চা মেয়ের। দেখুন, এই ঘটনা বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে আমার এলাকার একটা মুসলিম ছেলেকে থানায় গিয়ে তার মৃত্যু হয়েছিল, লকআপে খুন, এটা তখন আওয়াজ উঠেছিল। সে সময় মায়ের কান্না দেখে আমি কিন্তু দৌড়ে গেছিলাম, এবং তারপরে ওই কেসটাতে আমাকে জড়িয়ে দেওয়া হলো, পুলিশ জড়িয়ে দেওয়া হলো। কিসের জন্য? এক তৃণমূলের নেতার বাড়ি ভাঙচুর হয়েছিল বলে সেখানে আমাকে মিথ্যে কেসে আমাকে জড়িয়ে দেওয়া হলো, কারণ আমি ওই মায়ের আর্তনাদ শুনে গেছিলাম। আজ ওই মায়ের আর্তনাদ শুনে মনে হচ্ছে আমার বাড়ির পাশে হলে আমি রাস্তায় নামতাম। সিপিএম করে কি কংগ্রেস করে আমি জানি না, সেই ছেলেটিও ছিল কংগ্রেস করতো, যে লকআপে খুন হয়ে গেছিল বা লকআপে যে মারা গেছিল, তার কিন্তু সেই ঘটনার সঙ্গে আমি নেমেছিলাম, সে কিন্তু কংগ্রেস করে। কিন্তু মনে হয়েছিল মায়ের কান্না শুনে, যে মায়ের কান্না শুনে যেতে। আজকে এই মায়ের বুক ফাটা আর্তনাদ আমি জানি না আপনাদের মনে কিভাবে নাড়া দেবে। তবে একটা কথা, কেন্দ্র সরকারের উচিত বোঝা যে নির্বাচন পরবর্তী হিংসা কিভাবে হবে। তাই এই রাজ্যে যদি নির্বাচন করতে হয় তাহলে 356 ধারা জারি করতে হবে, হবে আর হবেই। কারণ এর পরে 26-এর পরে যে কি হতে পারে এর আন্দাজ সবাই করতে পারছেন। কারণ এই ক্রুড বোম বা এই দেশি বোম বা এই সকেট বোম, এই যে কত লোকের কাছে কোথায় কোথায় আছে আমরা কেউ জানি না।
তাই কার বাড়িতে পড়বে, কার মাথার ওপর পড়বে, কার বাচ্চা হারিয়ে যাবে, এটা নিয়ে সবার চিন্তা হয়। তাই এই রাজ্যে যদি বিধানসভা নির্বাচন করতে হয় তাহলে 356 ধারা জারি করা ছাড়া কোনো উপায় নেই। আর এখানেই কিন্তু রাজনৈতিক সমস্ত কিছুর পালা বদলের জায়গা তৈরি হচ্ছে। কারণ এই নির্বাচন পরবর্তী হিংসা, এই মৃত্যুটা কিন্তু দাগ কেটে দিয়ে যাবে সবার মনে। আর এই দাগ কাটবে তার কারণ হচ্ছে ফুটফুটে মেয়ে তামান্না খাতুন, যার তামান্না বা আকাঙ্ক্ষা বা আশার কথা আমরা কেউ জানলামই না, সব শেষ হয়ে গেল বেচারার একটা বোমেতে। যে বোম বিজয় উল্লাসেতে খেলা হবে বলে বোধহয় কি মেরে দিয়েছে, যেহেতু সিপিএম কে ভোট দেয় বলে। মানে এই রাজ্যে সিপিএম করলেও গুলি খেতে হবে, বোম খেতে হবে, কংগ্রেস করলেও খেতে হবে, আর বিজেপি করলেও খেতে হবে, আর আইএসএফ করলেও খেতে হবে। অদ্ভুত জায়গা। বিরোধিতা করলেই হয় গুলি খাও, বোম খাও, নয়তো আমার মতো কেস খাও। এই কি চলবে? গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক এই রাজ্য, সত্যি কি গণতন্ত্র এখানে আছে? প্রশ্ন বারবার ওঠে। শাসকের শাসন এখানে চলে, শাসক যা চায় তাই করে, স্বৈরাচারী সরকার চলছে বলে সবাই কিন্তু অভিযোগ করে। দেখার বিষয় এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নেন। তিনি বলেছেন পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু তার পদক্ষেপ কি হবে আমরা সবাই জানি, কারণ তার পদক্ষেপ কিছুদিন পরে জানা যাবে অন্য কিছু হচ্ছে। আর এটাই বারবার হয়ে আসছে। তাই বিশ্বাস ভরসা এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর অনেকে হারিয়ে গেছে। তাই আদালতের কাছে সবাই যায়। জানি না আপনার কতটা বিশ্বাস আছে বা নেই, কিন্তু আপনি কি চান? এবার যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে কি 356 ধারা জারি করে এই সরকারকে ফেলে দিয়ে করা উচিত নাকি উচিত নয়? আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে আমার নজর থাকবে। যদি মনে হয় হ্যাঁ উচিত তাহলে লাইক করবেন, যদি মনে হয় না ডিসলাইক করবেন। আমি জানবো যে আপনারা কি ভাবছেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস, লাইক, ডিসলাইকের দিকে নজর আমার থাকবে। পারলে প্রতিবেদনটাকে শেয়ারও করবেন। খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা টুডেতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।